হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেরিয়েবল কোএফিসিয়েন্ট সম্পর্কে পড়ার ট্রাই করব। তো ভেরিয়েবল কোএফিসিয়েন্ট পড়ার আগে আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যদি পড়া থাকে তাহলে ভালো। হ্যাঁ, তো ভেরিয়েবল কোএফিসিয়েন্ট পড়ার জন্য আমাদের আগে দুটো জিনিস জানা লাগবে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করা এবং আরেকটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, ইন্টিগ্রাল বের করা। এই দুটো টার্ম যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্টটা বের করা একদম ইজি। তাই সবার আগে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য কিছু কেস আছে, ওই কেসগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে পারি। ওই কেসগুলো এখন আমরা আমি একটু লিখে দিতেছি যে কেস নাম্বার ওয়ান কি। কেস নাম্বার ওয়ান হচ্ছে যদি কেস নাম্বার ওয়ান হচ্ছে হোয়েন অল রুটস অফ এ ই আর রিয়েল অ্যান্ড ডিফারেন্ট নাম্বার। ঠিক আছে, আর রিয়েল অ্যান্ড ডিফারেন্ট মানে কি? মানে হচ্ছে যদি আমরা কোনো একটা সমীকরণ সমাধান করার পরে যে একটা আমাদের যে ঘাত দিচ্ছে সমীকরণগুলো এগুলো সমাধান করার পরে যদি আমরা রিয়েল নাম্বার এবং ডিফারেন্ট নাম্বার পাই তাহলে আমাদের ক্ষেত্রে কেস নাম্বার ওয়ান আমরা অ্যাপ্লাই করবো। রিয়েল একটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। যদি আমাদের এরকম হয় যে আমরা একটা সমীকরণ সমাধান করার পরে এরকম পাইলাম -1, -3 আর 4, ঠিক আছে, তাহলে এটার ওয়াই হবে কি? তাহলে এটার ফাংশনটা হবে ওয়াই ইকুয়াল c1 e to the power x plus c2 e to the power minus thrice x প্লাস c3 e to the power 4x। আর আমরা কিভাবে লিখলাম? এটা একটা ফর্মুলা হচ্ছে e to the power y ইকুয়াল c1 e to the power mx প্লাস c2 e to the power mx। যদি আমরা এরকম এরকম হয় প্লাস ডট 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 এরকম আর কি। হ্যাঁ, যদি এরকম হয় হোয়েন অল রুটস অফ এ ই আর রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, যদি আমাদের রিয়েল নাম্বার হয় এবং ডিফারেন্ট হয়, যেমন 1 -3 4, এগুলো কিন্তু রিয়েল নাম্বার এবং এগুলো কিন্তু কি ডিফারেন্ট। একটা 1 -3 4 মানে ডুপ্লিকেট হয় নাই একটা নাম্বার দুইবার। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই কেসটা অ্যাপ্লাই করব। এই কেসটা অ্যাপ্লাই করে আমরা এদিকে আমরা কেস নাম্বার ওয়ান সলভ করবো। যেমন আমরা যখন ম্যাথ করবো আশা করি তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু বেসিকটা বোঝার জন্য বলি y ইকুয়াল u1 e to the power mx, m এর মান প্রথমে কি 1, এর জন্য 1x প্লাস c2 e to the power minus thrice x, এর মান কত -3, তাই c2 e to the power minus thrice x এবং c3 e to the power 4x, তাহলে m এর মান হচ্ছে 4, c3 e to the power 4x। আশা করি আমরা এক নম্বর কেসটা বুঝতে পারছি। তো এরকম আমাদের তিনটা কেস আছে, কেস নাম্বার 2 যাবো। কেস 2 আমরা কি বুঝবো? কেস 2 তে বলা হয়েছে যে auxiliary equation having equal roots, equal roots মানে কি? মানে হচ্ছে আমরা যদি একটা সমীকরণ সমাধান পাই, সমাধান করার পরে আমাদের যে মানগুলো পাবো এই মানগুলো হচ্ছে সমান হতে পারে। যদি এরকম হতে পারে না কোন কোন ক্ষেত্রে যে m1 ইকুয়াল m2, মানে হচ্ছে আমরা একটা সমীকরণ সমাধান করলাম, সমাধান করার পরে আমরা তিনটা মান পেলাম m1, m2 এবং m3। এর মধ্যে যদি m1 আর m2 সমান হয় বা তিনটা সমান হতে পারে, কোনো সমস্যা নাই, সমান হয়, তাহলে আমরা কি করবো? আরেকটা কেস অ্যাপ্লাই করবো। এই কেসটার সূত্র কি? এই কেসটার ফাংশন বের করার সূত্র হচ্ছে y ইকুয়াল c1 প্লাস c2, মানে যদি দুইটা সমান হয় তাহলে আমরা লিখবো c1 প্লাস c2 x ই টু দি পাওয়ার m1 x প্লাস c3। ঠিক আছে, c1 মনে করো যে m1 আর m2 সমান, তাহলে আমরা কি পাইলাম যে c1 প্লাস c2 x ই টু দি পাওয়ার m1 x প্লাস c3 x c3 ই টু দি পাওয়ার m3x। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে তো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমরা উদাহরণটা যদি মনে করো এরকম হয়, এই সমাধানগুলো হচ্ছে এরকম -1 2 2 3, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ফর্মুলা অনুসারে y ইকুয়াল, যে দুটো সমান এই দুটাকে আমরা কি করব? যোগ করে লিখবো। তাহলে যেটা সমান না, -1 ডিফারেন্ট, 3ও ডিফারেন্ট, তাহলে আমরা ওই এক কেস নাম্বার 1 অ্যাপ্লাই করবো। তাহলে কি লেখা যায়? c1 ই টু দি পাওয়ার -x প্লাস, এই দুটো সমান না, তাহলে কি লেখা যায়? c2 প্লাস c3x ই টু দি পাওয়ার 2x, এই যে m2x। ঠিক আছে, প্লাস 3 আবার ডিফারেন্ট, তাহলে কি লিখবো? c4, c1 ইউজ হচ্ছে, c2 ইউজ হচ্ছে, c3 ইউজ হচ্ছে, আবার কি লিখবো? c4 কি c4 ই টু দি পাওয়ার থ্রাইস এক্স। আশা করি আমরা কেস নাম্বার 2টা বুঝতে পারছি। এবার যদি আমরা কেস নাম্বার 3 বোঝার ট্রাই করি, কেস নাম্বার 3টা কি? কেস নাম্বার 3 হচ্ছে যদি কখনো আমাদের এই সমাধান করার পরে কমপ্লেক্স নাম্বার চলে আসে। হ্যাঁ, যেমন অক্সিলারি, লিখে দিই অক্সিলিয়ারি ইকুয়েশন হ্যাভিং ইমাজিনারি নোটস, ইমাজিনারি রুটস, ইমাজিনারি
রুটস, ঠিক আছে। যদি আমাদের হ্যাভিং যে ইমাজিনারি রুটস আছে, যেমন ধরো ইফ আলফা প্লাস মাইনাস আই ভিটা বি দা ইমাজিনারি রুটস দেন দ্য জেনারেল সলিউশন, ঠিক আছে। এই দ্য ইমাজিনারি রুটস, আমরা একটা সমীকরণ সমাধান করার পরে প্লাস মাইনাস, মনে করি একটা ইমাজিনারি রুট না, এই যে কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি নাম্বার আছে, মানে ইমাজিনারি রুটস পেলাম। তো এটা সমাধান করার পরে যে আমরা যে এই দুইটা নাম্বার পাইলাম, দুইটা কি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কেস নাম্বার 3 অ্যাপ্লাই হবে। তো কেস নাম্বার 3 এর সূত্র কি? কেস নাম্বার 3 এর সূত্র হচ্ছে, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে কি বিটা। তাহলে ফাংশন ফর্ম আমরা কি লিখবো? y ইকুয়াল e টু দি পাওয়ার আলফা x c1 cos ভিটা x প্লাস c2 sin বিটা এক্স। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যখন আমাদের কেস নাম্বার 3 হবে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে কি হবে? মনে করো আমরা সমাধান করার পরে এরকম পাইলাম যে 1 প্লাস মাইনাস 2y। আমরা যখন ম্যাথ করবো তখন হচ্ছে আমরা যা যা বলতেছি কিন্তু মনে করা ট্রাই করেও ম্যাথ করার সময় সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 1 প্লাস প্লাস মাইনাস 2y, তাহলে যদি এরকম হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি? এটা কি? এটা হচ্ছে আলফা, আর 2y এর 2 কি? 2 হচ্ছে বিটা। তাহলে আমরা লিখতে পারি না যে y ইকুয়াল e টু দি পাওয়ার x, আলফা x মানে হচ্ছে 1x, হ্যাঁ 1 তো লেখা লাগে না, আর c1 cos বিটার মান কত? 2x প্লাস c2 sin 2x, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এই ফাংশনের সমাধানটা। আশা করি বুঝতে পারছি। যদি এখানে আরেকটা ব্যতিক্রম রুল আছে, ব্যতিক্রম অ্যাপ্লাইড হচ্ছে কি, যদি মনে করো কখনো কখনো এমন হয় যে ইমাজিনারি নাম্বারগুলো সেম হয়ে যেতেছে, হ্যাঁ মানে হচ্ছে আমরা যদি এরকম হয় যে সেম দুইটা ইমাজিনারি নাম্বার পাইলাম বা চারটা ইমাজিনারি নাম্বার পাইলাম, হচ্ছে এরকম যে ইফ, এটা একটা নোট লিখতে পারো যে ইফ আলফা প্লাস মাইনাস আই ভিটা, আরেকটা হচ্ছে আলফা প্লাস মাইনাস আই ভিটা, মানে সেম না, যদি সেম হয় মানে পেয়ার হয়, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো এটা হচ্ছে এরকম যে মানে সেম, একদম সেমই কাছাকাছি ওই আগের ফর্মুলাটার সাথে রিলেটেবল। ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার আলফা এক্স দিলাম। এই দেখো এবারে c1 c2 দুইটা তো মিলে না, আমরা লিখতে পারি কি c1 প্লাস c2 x cos বিটা x, হ্যাঁ প্লাস c3 প্লাস c4 x sin বিটা x, sin বিটা x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, ফাংশন বের করার তিনটা কেস। এই কেসগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা শুধু জানবো এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা হচ্ছে এখন কমপ্লিমেন্টারি ফাংশন জানলাম, তো পার্টিকুলার ইন্টিগ্রাল জানবো। পার্টিকুলার ইন্টিগ্রাল জানার জন্য কিছু স্পেশাল কেস আছে। পার্টিকুলার ইন্টিগ্রাল বানানো ভুল হতে পারে, ইন্টিগ্রাল কিছু স্পেশাল কেস, স্পেশাল কেসগুলো আমি লিখি। মনে করি কেস 1, কেস 1 কি? যে ওয়ান অফ ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এ এক যদি থাকে, তাহলে আমরা লিখবো কি? লিখবো হচ্ছে 1 বাই এফ অফ এ, মানে ডি এর জায়গায় কি বসাবো? এটা ডি, হ্যাঁ ডি এর জায়গার মধ্যে এফ অফ এ বসাবো, এফ অফ এ ই টু দি পাওয়ার এ এক্স। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা কি? এফ অফ এর মান নট ইকুয়াল 0, কখনো 0 হতে পারবে না। মানে এই যে এ এর মানটা যদি আমি এ ফাংশনের মধ্যে বসাই, তাহলে এই এফ এর মানটা 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে আমরা কি করবো? এটাকে একবার ডিফারেনশিয়াল করবো, একবার ডিফারেনশিয়াল করবো এবং উপরে কি লিখবো? এক্স লিখবো। যতবার ডিফারেনশিয়াল করবো ততবার উপরে এক্স দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে মনে করো এটা হচ্ছে, যদি মনে করো এদিকে 0 হতে পারবে না, যদি ডি এর মান 0 হয়ে যায় তাহলে আমরা কি করবো? আবার ডিফারেনশিয়াল করবো, উপরে এক্স গুণ করবো, তারপর আবার এর মান বসাবো। এর মান বসানোর পরে যদি আবার 0 হয়ে যায় তাহলে আমরা উপরে কি করবো? উপরে আবার এক্স গুণ করবো, নিচে আবার ডিফারেনশিয়াল করবো। এভাবে যতক্ষণ পর্যন্ত 0 হবে ততক্ষণ চলতে থাকবে, শেষ পর্যন্ত আমরা কি আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে, যদি প্রথমবারই 0 না হয় তাহলে প্রথমবারই আমরা এ বসাইয়া কি করতে পারবো? এই ব্যাপারটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা যদি এরকম হয় যে 1 বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো? এই যে ই টু দ্য 2x, 2 হচ্ছে কি এ, আমরা জানি কি এফ অফ ডি এর মধ্যে এফ অফ এ বসাবো, ঠিক আছে। তাহলে এর মানটা দেখবা ডি এর মধ্যে বসাবো। তো ডি এর মধ্যে যদি বসাই তাহলে কি হয়? 2 স্কোয়ার হয় 4 প্লাস 2d হচ্ছে 4 প্লাস কত 1। তাহলে আমরা কি পাইতেছি? আমরা কিন্তু 0 পাইতেছি না। যেহেতু 0 পাইতেছি না তাহলে আমরা একবার ডিফারেনশিয়াল করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে এতটুকু মতো করবো 2x। আসলে আমরা কেস নাম্বার 1 ক্লিয়ার। কেস নাম্বার 1 ক্লিয়ার হলে আমরা এখন কেস নাম্বার 2 সম্পর্কে একটু বুঝি যে কেস নাম্বার 2টা কি বলছে।
কেস নাম্বার 2টা হচ্ছে যদি এরকম হয় যে 1/f অফ ডি স্কোয়ার, হ্যাঁ 1/f অফ ডি স্কোয়ার সাইন এক্স অর কস এক্স, যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি 1/f অফ মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস স্কোয়ার সাইন এক্স অর কস এক্স। এই ক্ষেত্রে সেম, এফ অফ স্কোয়ারের মান মাইনাস স্কোয়ারের মান কখনো কি দিতে পারবে না, 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে আমরা কি করবো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, উপরে এক্স দিয়ে গুণ করবো, যদি যতক্ষণ পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করবো এবং এক্স দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণটা কি হতে পারে এরকম যে, এবার একটু মনোযোগ দিই যে কখন আমরা হচ্ছে কখন আমরা এর মানটা বসাবো, মানে এর মানটা কখন আমরা ডিস্কোয়ার মধ্যে বসাবো, যদি আমরা এরকম হয় যে 1/d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, ঠিক আছে, সাইন 3x, যদি এরকম হয় তাহলে আমরা কখন বসাবো, ডিস্কোয়ার মধ্যে মান বসাবো। আমরা কি বললাম যে cos sin ax, আমরা কি বসাবো, মাইনাস এ বসাবো কি এর মধ্যে, ডি স্কোয়ারের মধ্যে, মাইনাস এ বসাবো কোথাও, কিসের মধ্যে বসাবো, ডি স্কোয়ারের মধ্যে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে কি বসাবো, -3 বসাবো নাকি, -3, তাহলে -3 হোল স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, আমরা শুধু এই 3টা কি এর মাধ্যমে রিপ্লেস করবো, ডি স্কোয়ারের মাধ্যমে রিপ্লেস করবো। আমাদের ডি থাকলে বা ডি কিউব থাকলে, ডি টু দি 5 থাকলে তখন আমরা রিপ্লেস করবো না, আমরা শুধু ডি স্কোয়ার, এটা এই ফর্মুলা শুধু ইউজ করা হবে ডি স্কোয়ারের ক্ষেত্রে, যে যখন ডি স্কোয়ার থাকবে ওই জায়গার মধ্যে আমরা কি করবো, ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তারপর আমরা কি লিখবো, সাইন 3x, ঠিক আছে, তো 1/এত সাইন 3x, এটা হচ্ছে আমার 2 নাম্বার কেস। তাহলে আবার আমরা 3 নাম্বার কেসে যাই, কেস নাম্বার 3 কি, কেস নাম্বার 3 ক্ষেত্রে, কেস নাম্বার 3 তে আসি, তাহলে যদি এরকম থাকে 1 অফ f অফ d e টু দি পাওয়ার ax v ইকুয়াল, যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি কি, e টু দি পাওয়ার ax টা সামনে চলে আসবে, e টু দি পাওয়ার ax 1/f অফ d, আর b, এখানে b কি, b হচ্ছে ফাংশন অফ x, ঠিক আছে। এই বিটাকে আমরা কি বলবো, বিটাকে বলবো হচ্ছে ফাংশন অফ x, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণ যদি এরকম হয় যে, একটা যদি এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দিলে আসলে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, উদাহরণ দিই যে 1/d স্কোয়ার প্লাস 4d e টু দি পাওয়ার মাইনাস 3x সাইন 2x, ঠিক আছে। তো এটা যদি আমরা ট্রাই করি তাহলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস 3x, এটা কিছু চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে আমরা প্রথমে লিখবো কি, e টু দি পাওয়ার মাইনাস 3x, তারপরে 1/d স্কোয়ার প্লাস 4d সাইন 2x, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের কেস নাম্বার 3। আমরা মূলত আশা করি যে 3টা কেস বুঝতে পারছি। 3টা কেস যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা আসলে ভেরিয়েবল কোএফিসিয়েন্টে চলে যাব এবং কিছু ম্যাথ করা ট্রাই করবো। তো ভেরিয়েবল কোএফিসিয়েন্টে এখন করার জন্য কিছু প্রসিডিউর আছে, আমরা ওই প্রসিডিউরগুলো সবসময় ফলো করে ম্যাথগুলো করা ট্রাই করবো, তাহলে আমাদের জন্য ম্যাথগুলো করা ইজি হবে। তো প্রসিডিউরগুলো কি কি, আমি একটু লিখে দিই, সলভিং দ্য প্রসিডিউর, ঠিক আছে, মানে কোন কোন প্রসিডিউর আমরা ম্যাথগুলো সলভ করবো। তো প্রথম হচ্ছে আমরা যাই থাকুক x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড ধরে নিব, ঠিক আছে। যদি আমরা x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড ধরি এবং উভয় পাশে যদি আমরা লগ নেই তাহলে কি লেখা যায়, লেখা যায় না যে জেড ইকুয়াল লগ এক্স, ঠিক আছে। এটা হচ্ছে মাস্ট, আমরা এটা ধরেই নিব, ধরেই আমরা কি করবো, ম্যাথগুলোতে আগাবো। তারপরে এরকম, তারপরে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে একরকম করছি, এবং ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে যদি এরকম থাকে x dy বাই dx, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, হ্যাঁ, বা x dy বাই dx থাকলে এটাকে শুধু লেখা যায় dy, ঠিক আছে। তারপর যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় ডি ইন্টু ডি মাইনাস 1y। তারপরে যদি এরকম থাকে যে এক্স কিউব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, তাহলে এটাকে কি লেখা যাবে, ডি ইন্টু ডি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 2y, ঠিক আছে। তাহলে এটা চলতে থাকবে, যদি 4 থাকে তাহলে ডি মাইনাস 3 পর্যন্ত যাবে, যদি 5 থাকে তাহলে ডি মাইনাস 4 পর্যন্ত যাবে, মানে এন মাইনাস 1 পর্যন্ত যাবে। আসলে মূলত 4 এর বেশি থাকার কথা না, 4 এ থাকার কথা। তাহলে আমরা হচ্ছে এই প্রসিডিওরে আমরা আগাবো, হ্যাঁ। তার এই প্রসিডিওরে আগানোর পরে আরেকটা জিনিস হচ্ছে আমরা কি ধরে নেব, যে আমরা এদিকে এখানে, হ্যাঁ, এখানে ডি ইকুয়াল কি, ডি ইকুয়াল হচ্ছে ডি ডিজেড, ডিজেড কে লিখে আমরা ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড ধরে নিয়েছি।
আর জেড ইকুয়াল কি লগ এক্স, এই জন্য আমরা ডি জেড পর্যন্ত ধরে নিলাম, ডি ইকুয়াল কি ডি জেড। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এবার ম্যাথ করে ট্রাই করি। ম্যাথটা করলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা একটা প্রবলেম করি, আমি মোটামুটি অনেকগুলো প্রবলেম করানো ট্রাই করবো যেন এই টপিক নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। প্রবলেমটা হচ্ছে যদি এরকম থাকে হয় যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, যদি এরকম একটা ম্যাথ থাকে তাহলে আমরা কি করবো, এরকম একটা প্রবলেম দেওয়া আছে মনে করো, তারপর আমার বললো যে ভেরিয়েবল কোএফিশিয়েন্টের মাধ্যমে এর সমাধান করার জন্য। তাহলে এটা যে ভেরিয়েবল কোএফিশিয়েন্ট কিনা ওটা আমি কিভাবে বুঝবো? কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টের ক্ষেত্রে সাধারণত এরকম থাকে না, সামনে আর কিছু একটা থাকে, যেমন 2 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। হ্যাঁ, বা এরকম ইয়ে থাকতে পারে 2x dy বাই ডি, একটা মিস গেছে ডি ওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে ভেরিয়েবল কোএফিশিয়েন্ট, রিজন হচ্ছে দিকে সামনে কোনো কনস্ট্যান্ট নাই, ভেরিয়েবল আছে। তো যদি আমরা এটা করতে সলভ করতে যাই, আমরা কি কি লিখবো? প্রথমে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার ধরে নিব, লেট এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2x dy বাই dx মাইনাস 4y ইকুয়াল কি এক্স টু দি 4 ধরে নিলাম। তাহলে এটাকে আমরা ধরে নেব কি 1 নং সমীকরণ। এটা কিন্তু একটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এটা কি একটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা যতটুকু করার পরে আমাদের পরের কাজ কি? আমাদের পরের কাজ হচ্ছে সুপুটিং। আমি আগে বলে আসছি যে এই প্রসিডিউর আমরা সলভ করব সুপুটিং x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড। যদি x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড হয় তাহলে কি লেখা যায়? লেখা যায় না যে জেড যদি ওই পাশে লগ নেই, জেড ইকুয়াল লগ এক্স। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাই? 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই না যে আমরা কি বলছিলাম যে এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় না যে ডি ইন্টু ডি মাইনাস 1 ওয়াই, এরকম লেখা যায় না? এটা কি লেখা যায়? এটা লেখা যায় না যে ডি ওয়াই। ঠিক আছে, এরকম তো লেখা যায় নাকি? তাহলে এই যে আমরা একটু আগে দেখছিলাম প্রসিডিউরের মধ্যে কি লেখা যায় প্রিভিয়াস পেজে সম্ভবত, এই যে যদি এরকম থাকে এক্স স্কোয়ার থাকে তাহলে ডি ডি মাইনাস 1, তো ডি এক্স ডি থাকে তাহলে কি লেখা যায়? ডি ওয়াই লেখা যায়। মানে আমরা এই রুলগুলোকে কি করতেছি? অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তাহলে দেখো তো কি লিখতে পারি? লিখতে পারি না যে দা উই গেট ইকুয়েশন 1, উই গেট ইকুয়েশন 1। এখন ইকুয়েশন কি পাইলাম? এই যে এই ইকুয়েশনটা, ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? এর আগে লিখতে পারি না ডি ইনটু ডি মাইনাস 1 ইনটু ওয়াই, লিখতে পারি কি ডি ইনটু ডি মাইনাস 1 ইনটু ওয়াই। হ্যাঁ, তার উপর থেকে কি লিখতে পারি? মাইনাস 2 ডি ওয়াই মাইনাস 4 ওয়াই ইকুয়াল, আচ্ছা ইকুয়াল এবার এদিকে একটাই আছে, এক্স টু দি পাওয়ার কি আছে? 4 আছে নাকি? তাহলে আমরা এক্স কে কি ধরে নিয়েছিলাম? আমরা এক্স থেকে ধরে নিয়েছি না যে ই টু দি পাওয়ার জেড। তাহলে যে এক্স টু 4 থাকে তাহলে কি লিখবো? তাহলে একটু লিখবো না যে ই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড টু দি 4, তাহলে ই টু জেড টু দি 4 কি লেখা যায়? ই টু দি পাওয়ার 4 জেড লেখা যায় না? এটাকে আবার কি লেখা যায়? ই টু দি পাওয়ার 4 জেড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা কনভার্ট করলাম ওইটাতে। ওই কনভার্ট করার মাধ্যমে আমরা কি করবো? কি লিখবো যে ই টু দি পাওয়ার 4 জেড। তাহলে এবার হচ্ছে কি আমার এই আমরা এক নং সমীকরণ থেকে এটা পাইলাম, পাওয়ার পরে এবার আমরা কি করবো? তার অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। অক্সিলারি ইকুয়েশনটা কি? যে ওয়াইটাকে কমন নিয়ে বাদ দিয়ে শুধু আমরা ওয়াইটা ছাড়া এবং এই পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনটা বাদ দিয়ে আমরা বাকিটা যে সলভ করবো জিরোর মাধ্যমে, ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলছি অক্সিলারি ইকুয়েশন। তাহলে আমরা কি করবো? যে দা অক্সিলিয়ারি ইকুয়েশন অফ 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি পাই তাহলে কি পাই? শুধু ওয়াই গুলো কমন যাবে, কমন কি বাদ যাবে? তাহলে যদি সবগুলো থেকে ওয়াই কমন নেই তাহলে কি হয়? তাহলে ওয়াই কমন বাদ মানে কি লেখা যায়? লেখা যাচ্ছে ডি ইন্টু ডি মাইনাস 1 মাইনাস 2 ডি, সবগুলো ওয়াই বাদ যাবে, মাইনাস 4 ইকুয়াল কি 0। তাহলে আমরা এবার এটা কি করবো? এটাকে আমরা সলভ করবো। এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা কি পাই? দেখো তো, যদি সমাধান করি ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2d মাইনাস 4 ইকুয়াল 0। দেখো তো এই সমীকরণটাকে আমরা সমাধান করতে পারি না? এটাকে লেখা যায় এভাবে ডি স্কোয়ার মাইনাস 3d মাইনাস 4 ইকুয়াল 0। যদি আমরা এই সমীকরণটাকে সমাধান করি তাহলে আমরা ডি এর কটা মান পাবো? দুইটা মান পাবো, একটা হচ্ছে 4 এবং একটা কি মাইনাস 1। আচ্ছা, তাহলে এবার ডি এর যেহেতু আমরা দুইটা মান পেয়ে গেছি, সমাধান পেয়ে গেছি, এবার হচ্ছে আমরা কি করবো? কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করবো এবং পার্টিকুলার ইন্টিগ্রাল ইউজ করার পরে যেটা ইউজ করবো ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াইপি। এতটুকু করতে পারলে কি আমাদের ম্যাথ কমপ্লিট।
তো সবার আগে আমাদের ওয়াইসি বের করা লাগবে, তারপর আমাদের কি বের করা লাগবে, ওয়াইপি বের করা লাগবে। ওয়াইসি মানে কি, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে লিখি যে দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি ইকুয়াল। আচ্ছা, এবার আমরা একটু বলো তো যে ওয়াইসি আসলে কি হওয়ার কথা। দেখো তো কয় নাম্বার কেসে পড়ে, এটা হচ্ছে রিয়েল নাম্বার এবং ব্যতিক্রম, কারণ এটা 1 নাম্বার কেসে পড়তেছে না। 1 নাম্বার কেসে পড়লে আমরা কি লিখতে পারি, কেস নাম্বার 1 অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি, কমপ্লিমেন্টারি ফাংশনটা ওয়াই সি ইকুয়াল কি লেখা যায়, দেখো এটা থেকে লেখা যায় না যে c1 e টু দি পাওয়ার 4z প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস z। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি, যেটাকে যদি এক দ্বারা কনভার্ট করি তাহলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে c1 x টু দি পাওয়ার 4 প্লাস c2 1/x। আমরা কি বের করা শেষ, আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেললাম। এবার আমাদের কি বের করা লাগবে, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা লাগবে। পার্টিকুলার ইন্টিগ্রালের পার্টটা আমরা করব। এবার যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে চাই তাহলে আমরা কি করবো, তাহলে লিখি যে নাও পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই, হ্যাঁ পিআই যদি বের করি তাহলে কি লেখা যায়, ওয়াইপি ইকুয়াল, আমরা যে সমীকরণটা পাইছিলাম 1/1 এফ অফ ডি লিখছিলাম কিন্তু নিচে, মনে আছে তো, এফ অফ ডি কোনটা আছে, এই সমীকরণটা নাকি, এই সমীকরণ নিচে লাগবো ডি স্কোয়ার মাইনাস 3d মাইনাস 4 নাকি, তাহলে ডি স্কোয়ার মাইনাস 3d মাইনাস 4 আর কি ই টু দি পাওয়ার 4z, ওই যে এইটা, এই যে এই টার্মটা ই টু দি পাওয়ার 4z যেটা পাইলাম। তাহলে আমরা কি করব, এই এটার মাধ্যমে কি করব, পার্টিকুলার ইন্টিগ্রালটা সলভ করব। তো পার্টিকুলার ইন্টিগ্রাল যদি সলভ করা লাগে, তো দেখো তো এটা আমরা কয় নাম্বার কেসে পড়তেছে, এটা কেস নাম্বার 1 না, যে ই টু দি পাওয়ার ax, তাহলে আমরা এটা হচ্ছে ডি এর জায়গার মধ্যে বসাই, বসানোর পরে দেখি কি হয়। তাহলে আচ্ছা সবার আগে আমরা কি করব, চেক করব 4 আমরা কি এর মধ্যে বসাবো, ডি এর মধ্যে বসাবো, 4 4 কত 16, এদিকে যদি বসাই কি হচ্ছে 4 4 16, 3 4 12 মাইনাস 4, তাহলে দেখো তো -12 -4 হচ্ছে 16 -16 আর এদিকে হচ্ছে +16, তাহলে এটা কি হইতেছে, 0 যেতেছে না, কিন্তু 0 যদি হয়ে যায় তখন কি 1/0 মানে ইনফিনিটি হয়, তাহলে তো এটা তো সম্ভব না। এই জন্য আমরা কি করা লাগবে, একবার ডিফারেনশিয়াল করা লাগবে। তাহলে একবার যদি আমি ডিফারেনশিয়াল করি, এদিকে আমরা কি লিখবো, এদিকে যদি 0 হয় তাহলে একবার আমরা ডিফারেনশিয়াল করব, ডিফারেনশিয়াল করলে কি লিখবো, উপরে x দ্বারা গুণ হবে এবং নিচে ডিফারেনশিয়াল করি তাহলে কি হয় 2d - 3 হয়। তাহলে এবার আমরা কি করব, 4টা বসাই আবার ই টু দি পাওয়ার 4z, এবার আমরা 4 আবার বসাবো, 4 দোকানে 8 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 8 তে 3 গেলে থাকতেছে কি তো 5। তাহলে এবার কি হচ্ছে না, এবার আমাদের কি হইতেছে না, এবার আমাদের 0 হইতেছে না। তো 0 না হলে আমরা কি লিখতে পারি, সরি এদিকে z হবে, z দ্বারা গুণ হবে, রিজন আমরা z ফাংশনের বিনিময়ে ম্যাথটা করতেছি, এজন্য আমরা z দ্বারা গুণ হবে, z প্রত্যেকটা z দ্বারা গুণ হবে। এটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, আমি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বারবার ভেরিয়েবল কোএফিসিয়েন্ট ভুলে ফেলতেছি, z দ্বারা গুণ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এরকম হয় তাহলে আবার আমরা কি বসাতে পারি, মানটা বসাতে পারি। তাহলে 4 দোকানে 8 মাইনাস 3, উপরে থাকতেছে কত z ই টু দি পাওয়ার 4z। তারপর কি লেখা যায়, এটাকে লেখা যায় না যে, এটা কি লেখা যায়, লেখা যায় না যে z এর জায়গায় কি লেখা যায়, z এর জায়গায় লেখা হচ্ছে z/5 ই টু দি পাওয়ার কি লেখা যায় 4z, এরকম তো লেখা যায় নাকি। তাহলে আমরা z কে কি ধরছিলাম, z কে আমরা কি ধরছিলাম, আমরা বাকিটা এখানে করি, z কে আমরা কি ধরছিলাম, z কে ধরছিলাম হচ্ছে আমরা ই টু log, হ্যাঁ z কে আমরা কি ধরছিলাম, z কে আমরা ধরছি হচ্ছে log x নাকি, ওই যে z ইকুয়াল log কিভাবে, মানে x ইকুয়াল ই টু দি পাওয়ার z ধরছিলাম না, তাহলে z ইকুয়াল কি, z ইকুয়াল log x, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, z কে কি ধরছিলাম log x, তাহলে কি উপরে কি থাকবে log x/5, ঠিক আছে, আর ই টু দি পাওয়ার 4z, ই টু দি পাওয়ার 4z কি লেখা যায় x টু দি পাওয়ার 4, ঠিক আছে, x টু দি পাওয়ার 4। তাহলে এবার আমরা কি করব, এটা হচ্ছে আমরা yp পাইলাম, তো আমাদের টোটাল ফাংশনটা বের করা লাগবে, যে কমপ্লিট ফাংশন, কমপ্লিট সলিউশনটা। তো কমপ্লিট সলিউশনটা কি লিখবো, যে লিখবো যে দা কমপ্লিট সলিউশন, দেয়ারফর দা কমপ্লিট সলিউশন y ইকুয়াল yc প্লাস yp। আমরা yc মান কি পাইছিলাম, c1 x টু দি পাওয়ার 4 প্লাস c2 1/x প্লাস 1/5 log x x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু ম্যাথ করা ট্রাই করবো, এই হাতে থেকে যতগুলো ম্যাথ আমাদের করা সম্ভব আমরা করব। এই পর্যন্ত কোনো কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানতে পারো।